স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পথচারী, সাংবাদিক সহ ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। মাথায় অস্ত্রোপচার পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। দীর্ঘদিন ধরে ৭ কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সবশেষ বিষয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করলে এর প্রতিবাদে রোববার মধ্যরাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে গেলে নীলক্ষেত ও সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ ৭ কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, এর সংখ্যা প্রায় অর্ধশত। ১০ জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি হচ্ছে ৫০ প্লাস হবে আমাদের যারা আহত হয়েছে সবগুলো। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিলেও ৭ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, আহত ৭ জন শিক্ষার্থীর মধ্যে একজনের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। আজ সকালে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। নীলক্ষেত মোড়ে গেলাম চলে আমরা, ওইখান থেকেও ওরা কি ওই পাশে যায়, ওই ইট ওরাই আগে ইট পাটকেল সরা শুরু করছে। তো ওইখান থেকে ইট মারলে তো পাটকেল হিসাবে কিছু দিতে হয়, এইরকম করে আর কি। পরে আবার এই পাশ থেকে দেওয়া শুরু হয়েছে আর কি, ওইভাবেই চলতেছিল। কিছুক্ষণ পরে আর কি দেখলাম ইডেনের মেয়েরাও অবধি চলে আসছে। এরই মধ্যে বাকি আহত শিক্ষার্থীদের ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আরেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ রিলিজ পাওয়ার কথা রয়েছে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বিকাল ৪টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাজধানীর ৭ পয়েন্টের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারীরা। রোববার রাতভর সংঘর্ষের পর সোমবার সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচির ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। কিন্তু বেলা ১২টা পর্যন্ত কয়েকটি কলেজের সামনে বিক্ষিপ্তভাবে তারা অবস্থান করলেও সড়ক অবরোধ করেননি। ৪ ঘন্টার ভিতরে বিকেল ৪টার মধ্যে প্রভিসি মামুনকে পদত্যাগ করতে হবে। যদি না নেয় ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় বেশ কিছু শিক্ষার্থী অবস্থান নেন ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে। সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। কালকের যে সংঘাত হয়েছে ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করার। একই সাথে বিকাল ৪টার মধ্যে প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেয়া হয়। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা রবিবার রাতে দিলেও সড়ক যান চলাচলে বাধা দেয়নি শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে ৭ কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল ওটা উদ্ধ করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়ে ৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছি। এদিকে সংখ্যায় কম হলেও ঢাকা কলেজ এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মধ্যরাতের ছাত্র সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেছে।
5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় রোববার সন্ধ্যা থেকে। সময় গড়ানোর সাথে সাথে শিক্ষার্থীদের জমায়েত বড় হতে থাকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন এবং নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সংঘর্ষের সূত্রপাত যখন মুখোমুখি অবস্থানে চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাত 11টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। মধ্যরাতে যা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এমন পরিস্থিতিতে সোমবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল এবং পুলিশ কোনো লেথাল কোনো কিছু ব্যবহার করে নাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে দুই দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। এটিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। গতরাতে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে পুলিশ, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি আমরা, আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বর্ণা, নবম দিনের মতো মাঠে ইবতেদায়ী শিক্ষকরা তাদের কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নবম দিনের মতো কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা, এবং বর্তমানে তারা কিন্তু শাহবাগে গতকালকের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এই অবস্থান কর্মসূচি নিয়ে যদি সবশেষ তথ্য বলি, কিছুক্ষণ আগে একটি প্রতিনিধি দল, অর্থাৎ শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছেন এবং সেখান থেকে তাদের সচিবালয়ে যাবার কথা রয়েছে। এবং পরবর্তীতে তারা কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে সার্বক্ষণিক তাদের সাথে কথা হচ্ছে, এবং যে প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে একটি সুস্পষ্ট একটি নীতিমালা কিংবা একটি সুখবর নিয়েই তারা ফিরবেন, এমন আশ্বাস কিন্তু এখানে উপস্থিত যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে দেয়া হচ্ছে বারংবার। এবং আমরা সকাল থেকে আছি এবং বিভিন্ন শিক্ষকের সাথে কিন্তু কথা বলেছি, এবং তারা কিন্তু বারংবারই বলছেন যে গত 40 বছরেরও বেশি সময় ধরে এই শিক্ষকরা কোনো ধরনের বেতন পাচ্ছেন না, এবং বেতনের যে কাঠামো সরকারি, সেই কাঠামোর বাইরে থাকার কারণে কিন্তু তাদের যে দুর্বিষহ জীবনযাপন করেছেন তারা, সেই জীবনেরও কিন্তু বারংবার আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আমরা যখন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা কিন্তু তাদের মাদ্রাসাগুলোকে, ইবতেদায়ী যে মাদ্রাসা রয়েছে সেগুলোকে জাতীয়করণের পাশাপাশি কিন্তু তাদের বেতন কাঠামোকে পুনর্গঠনের দাবি তেমন তারা জানিয়েছেন। তার পাশাপাশি আজ একটি নতুন দাবি যুক্ত হয়েছে, সেটি হলো গতকাল যে পুলিশরা আগ্রাসী ভূমিকা পালন করেছেন শিক্ষকদের উপর, সেই হামলাকারীদের ওপর শিক্ষকরা এই হামলাকারী শব্দটি আসলে ব্যবহার করছেন, সেই পুলিশদের এবং এই হামলাকারী পুলিশদের চিহ্নিত করে বিচারের দাবিও কিন্তু তারা চাচ্ছেন। এবং আমরা যখন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা কিন্তু বারংবারই বলেছেন যে নারী এবং বয়োবৃদ্ধ যে শিক্ষকরা রয়েছেন তাদের উপর এ ধরনের হামলা করা কতটা যুক্তিসঙ্গত, সেই দাবিও কিন্তু, সেই প্রশ্নও কিন্তু আসলে তারা তুলেছেন। আফরিন, এই ছিল আমার কাছে বর্তমানে শাহবাগ থেকে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ব্রিফিংটি চলছিল সেটি আপাতত শেষ হয়েছে, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আদালতে 1000 টাকার বন্ডে জামিন দেয়।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকাকে। জামিনের পর ন্যায় বিচার পাবেন বলে আশা করেন পরিমণি। সোমবার সকাল চিত্রনায়িকা পরিমণি আসবেন, তাই সিএমএম আদালত চত্বরে গণমাধ্যম কর্মী আর ভক্তদের ভিড়। ঠিক সকাল 10টায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন রূপালী পর্দার আলোচিত সমালোচিত নায়িকা শামসুন নাহার পরিমণি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে 1000 টাকা বন্ডে জামিন দেয়া হয় পরিমণিকে। হাসি মুখে আদালতে প্রবেশ করেন পরিমণি। হাসি মুখেই বেরিয়ে কথা বলেন গণমাধ্যমে। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যখন সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ন্যায় বিচার নিয়ে আশাবাদী তিনি। এটা বিচারাধীন, আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। রবিবার একই আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিচার শুরু হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। যখন আমরা হাসি মুখে উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজের মতো করে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া এসে দিতে পারবো, এটা হতে পারে আমাদের সত্যিকার অর্থে অধিকার আদায়ের পথে আমরা সফল হব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনায়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ সহ আরও কয়েকজন। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বৈঠকে ছিলেন জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সহ জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আগামী 6 মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সকালে নড়াইল জেলা জামাতের ইসলামের সাবেক আমির মাওলানা নুরুন্নবী জিহাদির জানাজা শেষে এসব কথা বলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন জামাতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। এর আগে নড়াইল জেলা জামাতে ইসলামের সাবেক আমির মাওলানা নুরুন্নবী জিহাদির জানাজায় ইমামতি করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজশাহী মহানগরে সভা সমাবেশে নেতাকর্মীদের চাঙ্গা করছে বিএনপি। অভ্যন্তরীণ বিভক্তিতে তৃণমূল হতাশায় থাকলেও নেতাদের দাবি নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তার দল। অন্যদিকে সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত সময় কাটাচ্ছে জামাত। এসবের মধ্যেই নতুন রাজনৈতিক ব্যস্ততার বন্দোবস্তের কথা বলছে বৈষম্য বিরোধীরা। আর বিশ্লেষকরা বলছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা পেতে ভোট আনতে হবে সব পক্ষকে। স্বৈরাচারের তকমা নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সারা দেশের মতো রাজশাহীতেও দমন পীড়নে কোণঠাসা বিএনপি 1.5 দশক পর অনেকটাই ফুরফুরে। তবে একাধিক ধারায় বিভক্ত থাকায় হতাশায় তৃণমূলের নেতাকর্মীরা।
সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী হতে পারেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়াও গুঞ্জন রয়েছে আসনটি থেকে প্রার্থী হতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই পক্ষই শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে, যার ইঙ্গিত বেশ স্পষ্ট। রিজভীর আশীর্বাদে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। তবে বিএনপির নেতাদের দাবি, জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় একাট্টা তারা। কেন্দ্রের নির্দেশে জোর দিচ্ছেন রাষ্ট্র মেরামতের 31 দফায়। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচিত সরকার দ্বারা যে সংস্কার করার দরকার, এটা নির্বাচিত সরকার দ্বারা এটা সম্ভব। আমাদের দলের শতভাগ আমরা ঐক্যবদ্ধ। অন্যদিকে জামায়াতে ইসলামীতে নেই দৃশ্যমান কোনো অভ্যন্তরীণ বিরোধ। দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতির সুযোগ পেয়ে সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী দলটি। রাজশাহী 2 থেকে প্রার্থী কে হচ্ছেন তা খোলাসা করেনি দলটি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি জেনারেল ইমাজউদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুল সহ আরও কয়েকজন আলোচনায় আছেন। ৩৬ জুলাইয়ের পর নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ আসছে। আমরা একদম নিচ থেকে শুরু করছি, সেখান থেকে সংগঠনকে আবার গুছানোর চেষ্টা করছি। রাষ্ট্রের সকল সেক্টর অর্গানগুলো আরও গুছিয়ে তারপরে নির্বাচন করা আমি মনে করি, তবে সেটা খুব বিলম্ব না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, বর্তমান বাস্তবতায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সংস্কার প্রয়োজন। সংস্কার, পলিটিক্যাল যেই রিফর্মটা প্রয়োজন, প্রত্যেকটা দলেরই পলিটিক্যাল রিফর্ম প্রয়োজন। তো যদি সহাবস্থানে থেকে ভালোভাবেই আগায়, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে আশা করা যাচ্ছে যে কোনো দলই অখুশি হবে না এবং ভালো একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে দ্বিতীয় স্বাধীনতার পরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের আগামীর গণতান্ত্রিক যাত্রা স্বচ্ছ করতে ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সামনে নির্বাচন কখন হচ্ছে, নির্বাচন কারা কিভাবে চাচ্ছে এবং কারা কিভাবে অংশগ্রহণ করছে, এই ব্যাপারগুলো নিয়ে একটা ত্রিসংকট বর্তমানে দেখা যাচ্ছে। কোনো কৌশলগতভাবে কোনো বড় রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে বের হয়ে যায় অথবা নির্বাচনে যদি না থাকে, তখন কিন্তু ইতিপূর্বে যে সংকটগুলো আমরা দেখেছি, যে আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু আবার উঠবে। আগামী নির্বাচনে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রতীকের চেয়ে প্রার্থীর বিষয়ে বেশি গুরুত্ব দেবে দীর্ঘদিন ভোট বঞ্চিত তরুণ প্রজন্ম, এমনটাই মনে করেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। মাঘ মাসে দেশ জুড়ে চিরচেনা শীতের রূপ দেখা না গেলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে প্রান্তিক এলাকাগুলোতে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলার কুয়াশা মুক্ত আকাশে সকালে সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল জেলার মানুষ। দুর্ঘটনা এড়াতে রাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কমলেও হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও শীতের দাপট কমে এসেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে শ্রমজীবী মানুষের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। শীতের কারণে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত বয়স্ক এবং শিশুর সংখ্যা। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, আমাদের ভাড়া হচ্ছে না, আমরা খুব বিপদে হয়েছি। রোদ উঠেছে, তারপর বাতাসের কারণে অতিরিক্ত ঠান্ডা, খোলামেলা ভ্যান তো মানুষজন খুব একটা ওঠে না। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।